প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব ২৪। বাড়িতে ফিরে আবার একই কাহিনী, একই অশান্তি। সাকিবের মা কল করে বিকালের সকল কাহিনী জানিয়ে নানানভাবে অপমান করেছে তারিনের বাবাকে। তিনি শুধু মুখ বুজে শুনেছেন। কিছু বলার নেই তো, থাকতে পারে না। যে মেয়েকে নিয়ে এতদিন গর্ব করে বেরিয়েছে সেই মেয়েকে নিয়েই এখন পদে পদে অপমানিত হতে হচ্ছে। তারিন মাথা নিচু করে সবার বলা কথা শুনছে, একবার মা কথা শোনাচ্ছে তো একবার বাবা, আরেকবার চাচি। দু গাল বেয়ে অনর্গল অশ্রু ঝরে পড়ছে। এমন কি অন্যায় করেছে সে মেহেদীর সাথে, যার কারণে এতটা অপমানিত হতে হচ্ছে তার? কোনো দোষ না করেও সকলের কথা শুনতে হচ্ছে। তোত্ত হ তোত্তা প না হলে এত কথা কে শুনত? তারিনের দাদি ছেলে বৌমাদের থামানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু বয়স হয়ে গেলে কি আর কথার কোনো দাম থাকে? তিনি তাদের থামাতে না পেরে তারিনের হাত ধরে নিজের কক্ষে নিয়ে গেলেন। তখনও তারিনের বাবার গলা ভেসে আসছে, ভেবেছিলাম যে অন্যায় করেছে থাক, একটা ভালো সম্বন্ধ দেখে শুনে বিয়ে দিব, হাতের নাগালে রাখব। এখন আর সেটা করব না। ময়মনসিংহের ওই পরিবারের সাথেই আতিথেয়তা করব। আমি ওদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, ওকে আর চোখের সামনে রাখতে চাই না আমি। তারিন রুমে ঢুকে দাদিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে বলল, বিয়ে হয়ে গেলে আমি আর কোনোদিন এই বাড়িতে আসব না দাদু, কোনোদিন না। রে গেলেও না। তারিনের দাদিও তার কান্না সহ্য করতে পারলেন না। তারিনের চোখের পানি দুই হাতে মুছিয়ে নিজে কান্না জড়ানো গলায় বললেন, এমনি কয় না বু, আব্বা মা তোর খারাপ চাইব না, একটুরা ইগা গেছে, আবার ঠিক হইয়া যাইব, তুই কান্দিস না। কেমন বাবা মা ওরা, একটাবার আমার কথা বিশ্বাস করল না। আর আমি যদি ওই ছেলের সাথে সম্পর্ক করেও থাকি এগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন করছে? এসব বিষয় তো এখন স্বাভাবিক দাদু। তবুও আমি তো বলেছি তারা যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। তাহলে কেন এসব ব্যবহার করছে আমার সাথে? একে তো অন্যায় করেছে তার উপর আবার গলা করছে ওই মেয়ে। বাইরে থেকে তারিনের মায়ের ঝালো কণ্ঠ ভেসে আসল। তারিনের এখন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে, এরা সত্যিই ওর আপন মা বাবা তো। এই এখন এত শাক্ত কথা যারা বলছে তারাই একসময় তাকে নিয়ে গর্ব করত, তারাই বুক ফুলিয়ে নিজের মেয়ে বলে পরিচয় দিত। বেশ অনেকক্ষণ ধরে কান্না কাটি করে শান্ত হয়েছে তারিন, আর কান্না করবে না। সৃষ্টিকর্তা কপালে যা লিখে রেখেছেন সেটাই হবে। কিছুক্ষণ বাদে তারিনের মা একটা প্লেটে করে খাবার নিয়ে আসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে উঠতে বললেন। উঠল না তারিন। এত কে এখন এসেছে খাবার নিয়ে, খাবে না ও? মনে মনে আরো নানান কথা ভাবলেও বারবার করা মায়ের জোড়াজুড়িতে উঠে বসল সে। অভিমানী গলায় বলল, তুমিও আমাকে বিশ্বাস করো না মা? আমরা সকলে তোকে বিশ্বাস করি মা, কিন্তু বাকি যারা আছে তারা তো করবে না। তুই আমাদের মেয়ে বলেই বিশ্বাস করলাম, অন্যের মেয়ে হলে আমিও করতাম না। একটা ছেলে খালি খালি এসব কেন বলে বেড়াবে বল? ভাত খা মা, তোর বাবারা গের মাথায় বলেছে, সেই আমাকে ভাত দিয়ে পাঠিয়েছে। দেখি হা কর, আমি খাইয়ে দিচ্ছি। দুপুরের খাবার খেয়ে মন খারাপ করে ছাদের এক পাশে থাকা কাঠের বেঞ্চে বসে আছে আহি। মন খারাপের কারণ, ইদানিং তারিনের যেন কি হয়েছে। যে মেয়ে সবসময় তাকে মেসেজ দিত, কল করত, সেই মেয়ে ২-৩ দিন পার হয়ে যায় তবুও কোনো মেসেজ দেয় না। সে দিলেও ঠিক মতো রিপ্লাই করে না। আহি বুঝতে পারে মেয়েটা হয়তো কোনো কারণে তার উপর অভিমান করেছে, কিন্তু প্রকাশ করে না। সে অনেকবার জিজ্ঞেস করেও কোনো লাভ হয়নি। এদিকে শবনম সারা বাড়ি খুঁজে আহিকে না পেয়ে ছাদে এসেছে। ভর দুপুরে এভাবে বসে থাকতে দেখে বলল, এখানে তুমি একা একা কি করছো? বলে কাঁধে হাত রেখে আহির পাশে বসল সে। আহি আস্তে করে বলল, কিছু না। তুমি কোথায় ছিলে? তোমার রুমে গিয়ে না পেয়ে একা একা চলে এসেছি। পাবে কিভাবে?
তুমি যখন উঠে আসলে আমি তো খাচ্ছিলাম। তারপর ফুপি বললেন তুর্য ভাইয়াকে ডেকে দিতে। ওখানে আবার কিছুক্ষণ দেরি হলো। ফুপি না তোমাকে বলল ভাইয়াকে ডেকে দিতে? ডেকেছিলে? ভাইয়া শুয়েছিলেন তাই একবার ডেকে আর ডাকিনি। ডাকলে কতেন। তোমাকে কেনি? না তো, সুন্দর করেই তো বললেন। ও, তা তুর্য ভাইকে ডাকতে গিয়ে তোমার দেরি হলো কেন? ওই একটু কথা বলছিলাম। ওসব ছাড়ো, শাড়ি কখন পরবে সেটা বলো। শাড়ি পরার মুড নেই। কেন? আসলেই তোমার মন খারাপ মনে হচ্ছে আহি। কিছু হয়েছে? তেমন কিছু না। শবনম জানো, তারিনের কথা বলেছিলাম না তোমাকে? ওর কি যেন হয়েছে। কোনো কারণে আমার উপর রাগ করেছে, কিন্তু প্রকাশ করে না। আমার খুব খারাপ লাগছে। তুমি ওর সাথে দেখা করে কথা বলো। দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। ও নাকি ঢাকার বাইরে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। হয়তো দেখা করবে না, তাই মিথ্যা বলছে। ভার্সিটিতেও যায় না। আর ব্যাচে তো আমিই যাই না। আচ্ছা এখন কল করে দেখো তো। শবনমের কথা মতো তারিনকে কল করল আহি। ভেবেছিল বরাবরের মতো হয়তো কল কেটে মেসেজ দিবে, কিন্তু এইবার রিসিভ করল তারিন। একদম স্বাভাবিক গলায়, অতীতের মতো করে উৎফুল্লতার সাথে সে বলল, কি খবর তোর? ভার্সিটি যাস ঠিক মতো? মনে করে নোটসগুলো দিয়ে রাখবি। তারিনের স্বাভাবিক স্বরে মুখে হাসি ফুটল আহির। সে অভিমানী গলায় বলল, এই কয়দিন তোর কি হয়েছিল তারিন? আমার সাথে ওরকম ব্যবহার করেছিলি কেন? করেছি আমি। আচ্ছা বাবা, সরি। এর আগে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হলে আহি করেছি বললে তারিন উল্টে বলতো সেও করেছে। তারপর দুইজন একসাথে একে অপরকে সরি বলে সবটা মিটমাট করত। কিন্তু এখন তারিনের এভাবে হার মেনে নেওয়া মানতে পারল না আহি। ফের সন্দেহ হলো তার। বলল, তারিন কি হয়েছে তোর? একবারেই সরি বলে দিলি। আমি কিছু ভুল করেছি? তোরা আবার কি করবি? তাচ্ছিল্য হাসল তারিন। তারপর ফের বলল, সকল ভুল তো আমারই। ব্যাচে যাওয়াই আমার জন্যে কাল হয়েছে। আবার ভাবিস না তোর মেহেদি ভাইয়াকে স্মারক করছি। তার কোনো নেই। আমিই দোষী। মেহেদি ভাইয়া আবার কিছু করেছে তারিন? কেন? তোর জেনে লাভ কি? ও বুঝেছি, হাসাহাসি করবি, বিনোদন নিবি তাই না? তারিন আর্তনাদ করে উঠল আহি। পরে কথা বলবো রে, রাখি। একটু পর আমাকে দেখতে আসবে। খুব শিগগির বিয়ের নেমন্তন্ন পাচ্ছিস। শপিং করে রাখিস বলে কল কাটল তারিন। আহির চোখ ভিজে উঠেছে। শবনম এতক্ষণ তারিনের সকল কথা শুনেছে। সে কৌতূহলী হয়ে বলল, আহি, তারিন কোন মেহেদির কথা বলল? তোমার কাজিন। আমার মনে হয় মেহেদি ভাইয়া তারিনকে ভালোবাসেন। মনে হয় না, আমি সিওর। একটা কথা বলি, কিছু মনে করো না। আমি যতদূর জানি মেহেদি ভাইয়া তোমাকে পছন্দ করে। পছন্দ করে কিন্তু তারিনকে ভালোবাসে। একজন মানুষ অনেকজনকেই পছন্দ করতে পারে, তবে ভালো একজনকেই বাসে শবনম। কাহিনী কি, আমাকে খুলে বলবে আহি? আহি শুরু থেকে সবটা বলল শবনমকে। শবনম ব্যাপারটা বুঝল। এটা ভালোবাসা হলেও হতে পারে। সে আবার এসব বিষয়ে অত অভিজ্ঞ নয়। কিন্তু মেহেদির এসব করা মোটেও ঠিক হয়নি। শুধু শুধু অনেক বাড়াবাড়ি করেছে। আর এদিকে তারিন বলে মেয়েটা আহির সাথে বাড়াবাড়ি করছে। সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন, যে যেমন তার জীবনসঙ্গী ও তেমন হবে, সেটাই। তারিন মেহেদি দুইজনেই বাড়াবাড়িতে মাস্টার। তবে এখন যে কোনো উপায়ে আহির মন ভালো করা দরকার। সব সময় হাসি খুশি থাকা, হৈ হৈ করে বেড়ানো মেয়েটাকে এভাবে মন হয়ে থাকলে মানায় না। সবার আগে আহির মন ভালো করা দরকার। তারপর দুইজনে মিলে আলোচনা করে একটা উপায় বের করে সবার সাথে সবার সম্পর্ক ঠিক করে ফেলবে। সে বলল, আহি, আমরা একটা প্ল্যান করি। তুমি তো চাও মেহেদি ভাইয়ার সাথে তারিনের কিছু একটা হোক। আমিও চাই।
চলো আমরা ভাইয়ার সাথে দেখা করি, কথা বলে ওর ভাব বুঝি। আমি দেখা করতে পারবো না। তুর্য ভাইব কবেন। অন্য কিছু ভালো। মোবাইলে তো এত কিছু করা সম্ভব নয়। দেখা তো করতেই হবে। তুর্য ভাইয়া যেদিন বেশি বিজি থাকবেন ওই দিন দেখা করি। টের পেলে মা রবেন উনি। আরে পাবে না। আমি দেখব বিষয়টা। এইবার তুমি একটু হাসো তো। শবনমের মন রক্ষার্থে কষ্ট করে হলেও হাসল আহি। তারপর আরও বেশ কিছুক্ষণ ধরে কথা বলল তারা। প্রতিদিনের মতো সময় মেপে ছাদে আসলো তুর্য। তাকে দেখে শবনম আলগোছে ছাদ থেকে নেমে পড়ল। আহিরও দুষ্টুমি করার মুড নেই। সে চলে যেত নিল। তুর্য পিছু ডেকে বলল, হোয়াট হ্যাপেন্ড? মুড অফ কেন? আহি হাসি হাসি মুখ করে বলল, কোথায় মুড অফ? তখন একবার ডেকেই চলে এলি কেন? কখন? তখন আপনি ঘুমিয়েছিলেন তাই। সেধে সেধে কে কা শুনবে? কেন? তুই। পারবো না, অনুভূতি চেপে রাখতে পারি না বলে সবাই সস্তা ভেবেছেন না? কোনো সম্মান নেই আমার? আহির কথার কোনো আগা মাথা না পেয়ে মোকে উঠল তুর্য। স্টপ ইট, ননসেন্স। কি সস্তা সস্তা করছিস? সস্তা মানে বুঝেন না? যার কোনো মূল্য নেই বলে চলে যায় আহি। সবটা মাথার উপর দিয়ে গেল তুর্যের। আস্ত স্টুপিড একটা। এমনি সময় কলেও নড়ে না, নির্লজ্জের মতো আরও বেশি করে পটর পটর করতে থাকে। আর এখন দেখো বিনা কারণে তেজ দেখিয়ে চলে গেল। তবে তার কাছে সত্যিই আহির কোনো মূল্য নেই। অমূল্য যাকে কোনো মূল্যে মূল্যায়ন করা যায় না। খুব দামি, অতি মূল্যবান। জীবনের মোড় কিভাবে পাল্টে যায়। মেহেদি ছেলেটা বাড়ি ছাড়ল কার জন্যে, আর এখন কাকে ভালোবেসে বুঁদ হয়ে আছে। অথচ নিজেও জানে না, বুঝে না। এ কোন যন্ত্রণায় ভুগছে মেহেদি তা জানে না। ভিতরটা বারবার বলছে মেয়েটার সাথে তার এমন ব্যবহার করা উচিত না। তবুও কেন নিজেকে সামলাতে পারছে না? কেনই বা বারবার ওর সাথেই দেখা হয়ে যাচ্ছে? কি চাইছেন সৃষ্টিকর্তা? এই কয়েকদিনে কতবার করে ভেবেছে এরপর তারিনের সাথে দেখা হলে অন্তত একবার হলেও সরি চেয়ে নিবে। দেখা তো হলো, কিন্তু সেটা আর হলো কই, সেই রুড বিহেভি করে ফেলল। মেয়েটার ফ্যামিলি বা কেমন চেনা নেই, জানা নেই, একটা ছেলের সাথে দেখা করতে পাঠিয়ে দিল। সাকিব যে বিবাহিত সেটা কি তারা জানেন না? নাকি মেয়েকে ঘাড় থেকে নামাতে চান? মেহেদি ফেসবুক স্ক্রুল করছে ঠিকই, কিন্তু তার মাথায় এসব কথাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ নোটিফিকেশনে তার ধ্যান ভাঙল। শবনম মেসেজ দিয়েছে। আপাতত টাইপিং করার কোনো ইচ্ছা তার নেই। সে কল দিল এবং সবসময়ের মতো স্বাভাবিক গলায় বলল, কি অবস্থা? ঢাকাতে আছিস শুনলাম। হ্যাঁ ভাইয়া, তোর কি খবর? কাকি বলল বাড়ি ছেড়েছিস। ফিরবি কবে? খবর তো ভালো। বাড়ি ফিরব রে, ফিরতে হবে। আব্বু একবার বললে ফিরতাম। বলে না তো তোর কাকা। ভালো হয়েছে। এখন ফসস করে শোন, এসব ছিটকে রাখ, দেখানো বন্ধ কর। এই জীবনে আর হবে না রে বনু। খানিকটা টেনে টেনে কথাটা বলল মেহেদি। তোর সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। দেখা করতে হবে। ওসব ইম্পর্ট্যান্ট কথা আমি জানি। তুর্য ভাইয়া আর তোর না হওয়া ভাবি একে অপরকে ভালোবাসে তাই তো? তুই তো ওই বাড়িতে থাকিস। ঘটনা কি সত্যি শবনম? শেষ কথাটা সিরিয়াস ভঙ্গিতে বলল মেহেদি। ঘটনা সত্যি, কিন্তু তোকে অন্য কথা বলার আছে। আহিও থাকবে। মাফ কর আমার মা, সেদিন তুর্য ভাইয়া আমাকে যে থ্রেট দিয়েছে। আহি পাশেই ছিল। মেহেদির কথা শুনে মোবাইলটা নিয়ে কৌতূহলী গলায় বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? তুর্য ভাই কি বলেছেন আপনাকে? প্রথম দুইটা প্রশ্ন ফর্মালিটি মাত্র। শেষ প্রশ্নের উত্তরটাই হলো মেইন। কিন্তু মেহেদির মাথায় অন্য কিছু চলছে। সে যে একটু আগে শবন্যকে বলল, তোর না হওয়া ভাবি, এই কথাটাও আহি নিশ্চিত শুনেছে। বলেছিল তো মজা করে। আহি আবার কি ভাববে কে জানে। মেহেদির ভাবনার মাঝে আহি ফের বলল, শোনা যায় না ভাইয়া।
মেহেদী যেন সুযোগ পেল। সে আস্তে করে মোবাইলের ওয়াইফাই বন্ধ করে রাখল। এসব টের কথা বলতেও তো লজ্জা লাগে। মাত্র অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছে তুর্য। বেরিয়েই দেখল মোবাইল ফোন একাধারে ভাইব্রেট হচ্ছে। স্ক্রিনে নাম জ্বলজ্বল করছে, লিটল মাউস, সাথে আহির আলখাল্লা একটা ছবি। এই নাম গতকালকের দেওয়া। কি সুন্দর করে কাল নিজেকে ইঁদুর বলে দাবি করল। এখন তার নাম চেঞ্জ না করে উপায় আছে? সে কল কেটে ব্যাক করল। লম্বা করে একটি সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আহি সালামের উত্তর দিয়ে আস্তে করলে বলল, প্রতিদিন তো আমি আগে সালাম দেই। ভ্রু যুগলকে আড়াআড়ি ভাবে ভাঁজ করল তুর্য। সন্দিহান গলায় বলল, প্রতিদিন কল দিস আমাকে? যেদিনই দেই। সবাইকে সস্তা ভাবি, রেসপেক্ট দেই না। তাই ভাবলাম একটা সালাম দেওয়াই যাক বলে গলার সুর পরিবর্তন করল তুর্য। বরাবরের মতো গম্ভীর গলায় বলল, কল দিয়েছিস কেন? কি দরকার? এই তো এখন তুর্য ভাই লাগছে বলে ফোনের ওপাশে শব্দ না করে মিষ্টি করে হাসল আহি। তুর্য বলল, ইম্পর্ট্যান্ট কিছু বলার থাকলে বল। বিজি আছি। তুর্য ভাই কিভাবে রূপ বদলাতে পারেন ভাবা যায়? একটু আগে কি সুন্দর করে কথা বললেন, আর এখন দেখো। তবে এটা কোনো ব্যাপার না। সে তুর্যের এমন ব্যবহারেই অভ্যস্ত। একটি ভালো করে কথা বললেই তার কেমন যেন লাগে। আর প্রেমিক সুলভ আচরণ করলে রোগী ব্যারাম শুরু হয়ে যায়। আহি ভাবনার ইতি টেনে বলল, বাড়িতে কখন ফিরবেন? রাত হবে। আম্মুকে বলিস আমার জন্যে ওয়েট না করতে। আপনার হাসপাতাল কয়টা পর্যন্ত খোলা থাকে তুর্য ভাই? এখন থেকেই ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিস? থাক, বলা লাগবে না। হসপিটাল থেকে তাসিনদের সাথে মিট করতে যাব। অনেক লেট হবে। আম্মু যেন ওয়েট না করে। গট ইট? আচ্ছা, আমি বড় মাকে বলবো ওয়েট না করতে। ওকেই, রাখছি। মুখের উপর হুট করে কলকাটা লোকটাও এখন বলে কয় কল কাটে। ভালোবাসলে মানুষের কতটা পরিবর্তন হয়। যদিও তুর্য আগে থেকেই ভালোবাসত, কিন্তু এখন থেকে আস্তে আস্তে নিজের ভিতরটা তুলে ধরছে এই যা। আচ্ছা বলে আহি কান থেকে মোবাইল নামানোর আগেই আবার ওপাশের ব্যক্তির তাড়াহুড়ো কণ্ঠস্বর ভেসে আসল, শোন, বড় মার ছেলের লিটল মাউসও যেন না করে। আপনার লিটল মাউসটা আবার কে? কৌতূহলী গলায় বলল আহি। কাল যে কম্বলের নিচে শুয়ে শুয়ে জপছিল, এখন আবার ভুলেও গেল। তুর্য তাকে লিটল মাউস বলেছে বুঝে লজ্জা পেল আহি। এই প্রথম প্রকাশ্যে তুর্য ভাই তাকে আহি ব্যতীত অন্য নামে সম্বোধন করল। এর আগে একবার হট স্টিলার বলেছিল, তবে জ্বরের ঘোরে। আর সেও স্পষ্ট শুনতে পেয়েছিল না, যার দরুন পড়ে তুর্য অস্বীকার গেলে সেও মেনে নিয়েছিল। আহি যখন নানান ভাবনার বিভোর তুর্য রাশভারী কণ্ঠে ফের বলল, 11টার পর যেন অনলাইনে না দেখি। তারপর কল কাটল। আহি মোবাইল বুকে জড়িয়ে ধপাস করে বিছানায় পড়ল। তারপর নিজেকে আর তুর্যকে নিয়ে নানান কল্পনা জল্পনায় বুঁদ হল। অপেক্ষার প্রহর সত্যিই অনেক দীর্ঘ হয়। সেই বিকেল থেকে তুর্যের জন্য অপেক্ষা করতে করতে বারবার হতাশ হয়েছে আহি। অবশেষে রাত বাঁধিয়ে বাড়ি ফিরেছেন জনাব। বাড়ির গেইটে তুর্যের গাড়ির হর্ন শুনেই রেডি হতে শুরু করেছে সে। প্রতিদিন তুর্য বাড়িতে আসবে, সেই কয়বারই হর্ন বাজাবে। গাড়িতেই আসুক বা বাইকে। আর আহি হর্ন শুনেই এক দৌড়ে ড্রয়িং রুমে চলে আসবে আর ঘুরঘুর করবে। ভাগ্যিস তুর্য ভাই হর্ন বাজান, না হলে সে তো বুঝতেই পারত না তিনি কখন বাড়িতে ফিরছেন। কিন্তু সে তো আর জানে না তাকে সংকেত জানানোর জন্যেই কোনো একজন বিনা কারণেই হর্ন বাজিয়ে বাড়িতে প্রবেশ করে। লতা বেগমের আলমারি থেকে সুন্দর একটা শাড়ি নিয়ে চমৎকার করে সেজেগুজে তুর্যের রুমে এসে বসে আছে আহি। এসে আর তুর্যকে রুমে পায়নি, গোসলে ঢুকেছে। আহিও অপেক্ষা করছে। সেই তখন থেকে খাটে পা ঝুলিয়ে বসে আছে, কিন্তু তুর্যের ওয়াশরুম থেকে বেরোনোর নামই নেয়। শুধু তো প্রেম করলেই হবে না, প্রেমিক পুরুষকে একটু রোমান্টিক না হলে হয়?
আর শবনমের কথাটাও তো পরখ করে দেখতে হবে। তুর্য ভাই তাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে কেমন আচরণ করে। ওয়াশরুমের দরজা থেকে খট করে শব্দ হতেই আহি কপট লজ্জা লজ্জা মুখ করে মাথা নিচু করে ফেলল। তুর্য তাকে এই অবস্থায় দেখে ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর মুখে বলল, জোকার সেজে বসে আছিস কেন? তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল মুছতে লাগল। তুর্যের এমন কথায় যেন মাথায় বাজ পড়ল আহির, তবে কোনো প্রত্যুত্তর করল না। সে বেশ খানিকক্ষণ ওভাবেই বসে থাকল। তুর্যের এরকম ইগনোর দেখে রক্ত হল সে। তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করল। না, তুর্য ভাই কিছুই বলছেন না। আহি আর ধৈর্য ধরে থাকতে পারল না। ভীষণ রকমের অধৈর্য সে। বসা থেকে উঠে তুর্যের সামনে গিয়ে দাঁড়াল। লজ্জা ভেঙে বলল, তুর্য ভাই, আমাকে কেমন লাগছে? প্রতিদিন যেমন লাগে নির্বিকার ভঙ্গিতে বলল তুর্য। একটু আগে যে তুর্য ভাই বললেন জোকার সেজে বসে আছিস কেন, তার মানে তাকে প্রতিদিন জোকার লাগে। অভিমান হলো আহির। তারপর আবার নিজেকেই বুঝো দিল, তুর্য তো এমনই ভালো লাগলেও মুখ ফুটে বলবে না। সে বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক। সে উৎফুল্লতা নিয়ে পুনরায় বলল, আজকে তো শাড়ি পরেছি, আজকে কেমন লাগছে? তুর্য ভেজা তোয়ালেটা ড্রেসিং টেবিলের উপর রেখে তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল দ্বারা আহির থুতনি ধরে কয়েকবার এদিক ওদিক ঘুরিয়ে ভ্রু কুঁচকে বলল, কেমন লাগবে? রক্ত হলো আহি। এই তুর্য ভাই তার সামনে শুধু কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন। এতেই তো তার বুক ধুকপুক করছে। আর সে শাড়ি পরে কত সুন্দর করে সেজে এসেছে তাও তুর্য ভাই পাত্তা দিচ্ছেন না। শবনম বলেছিল শাড়ি পরে তুর্য ভাইয়ের সামনে গেলে উনি পাগল হয়ে যাবেন। কোথায়? তিনি তো পাগলের ও হলেন না। বেহায়াপনার সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেল সে। আবার বলল, আপনি আমার পা থেকে মাথা অবধি তাকিয়ে ভালো করে দেখে তারপর বলুন। তুর্য সত্যি সত্যি আহির কথা মতো তার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগল। কিন্তু ওর চোখ আটকে গেল পাতলা শাড়ির উপর দিয়ে ভাসমান আহির সরু, চিকন, মসৃণ বাঁকানো কোমরের দিকে। সে এদিক ওদিক এলোমেলো তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে দ্রুত নিজের চোখ সরাল। এই মেয়ে আসলেই পাগল, না হলে এভাবে কেউ সামনে আসে? নিজেকে সংযত করে কণ্ঠ ফোর করে বলল, সর সামনে থেকে। আহি সরল সামনে থেকে কিন্তু রুম থেকে বেরোল না। আগের মতো খাটে গিয়ে পা ঝুলিয়ে বসল। ধরে বসে আছে সে। তুর্যের থেকে কমপ্লিমেন্ট না পাওয়া পর্যন্ত রুম থেকে নড়বে না। তুর্য ফের মোকে বলল, যাস না কেন? চেঞ্জ করব। করুন, আপনি তো আর মেয়ে মানুষ নন। আমার সামনে চেঞ্জ করতে সমস্যা কি? থমথমে গলায় বলল আহি। না, হ্যাঁকে একটু শিক্ষা না দিলে হবে না। দিন দিন বেশি বাদরামি শুরু করেছে। তুর্য তোয়ালে পড়া অবস্থায় এগিয়ে গেল আহির দিকে। আহির দুই পাশ দিয়ে বিছানার উপর দুই হাত রেখে ওর দিকে অনেকটা ঝুঁকে পড়ল। তাল সামলাতে না পেরে আহিও কিছুটা হেলে পড়ল। কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে বলে উঠল, শালীনতা বজায় রেখেছি, আর শালীনভাবে থাকতে দে। তুই আমাকে দেখেছিস, বাট না আমার শ্লীল কথা বার্তা শুনেছিস, আর না কাজকর্ম দেখছিস। আমি একবার মুখ খুললে নিজের মুখ লুকানোর জায়গা পাবি না। সো নিজে ভদ্রতা শিখুন, আর অন্যকে ভদ্র থাকতে দিন। তুর্যের এমন কণ্ঠে গলা শুকিয়ে গেল আহির। আচ্ছা, কি সাবান মেখেছেন তুর্য ভাই? এরকম মাতাল ঘ্রাণ কেন? নিজেকে সামলে সে বলল, আপনি সরুন দূরে তুর্য ভাই, তারপর বলুন কেমন লাগছে। তুর্য সরল না, বরং আরও কিছুটা ঝুঁকে পড়ল। ফিসফিস করে বলল, এক কথা আর কতবার রিপিট করব? বলেছিলাম না, আমি কথায় না কাজে বিশ্বাসী। আচ্ছা, দূরে সরে কাজ করুন। হাউ ইজ ইট পসিবল? তারপর একটু থেমে হাসকি স্বরে ফের বলল, যেভাবে আমার ভিতরটা এলোমেলো করলি, ঠিক সেভাবেই যদি তোর বাইরেটা এলোমেলো করি, কি করবি তুই? কিছু না। কি বলছে কি না বলছে কিছু বুঝছে না আহি।
একটা উত্তর দিতে হবে, তাই গলা হেঁচড়ে কোনো রকমে কথাটা বলল সে। তুর্য সেই কথার সূত্র ধরে বলল, রিয়েলি? তাহলে করি। আর কোনো কথা বলল না আহি। বলা বাহুল্য, গলা দিয়ে আর কথা বের হলো না। চোখ বন্ধ রেখে শুধু বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাতে লাগল। তুর্য দুচোখ ভরে প্রেয়সীর সাজসজ্জা দেখল। তারপর কপালে মৃদু একটা টোকা মেরে সোজা হয়ে দাঁড়াল। বদ্ধ চোখ জোড়া আর খুলল না আহি। সে সেভাবেই পড়ে রইল। তুর্য সরে ট্রাউজার পরে নিলেও আহি অসাড় হয়ে সেভাবেই পড়ে রইল। সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্যাগ ব্রাশ করতে করতে গম্ভীর গলায় বলল, সোজা হয়ে বসো, স্টুপিড। সোজা হয়ে বসল আহি। রিমোট কন্ট্রোল পুতুলের মতো কাজটা করল সে। এমন যেন তুর্যের বলা বাক্যটারও অপেক্ষা করছিল সে। বলার সাথে সাথে সেভাবেই কাজ করল। তুর্য একটা লোশনের বোতল হাতে এগিয়ে আসল। ফের বলল, ওপেন ইউর আইজ। চোখ খুলল আহি। তুর্য হাতের লোশনটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, লাগিয়ে দে। আহি বোতলটা হাতে নিল। তারপর বলল, একটা টি শার্ট পরে আসুন প্লিজ। টি শার্ট পরে আসলে তুই লাগিয়ে দিবি কোথায়, ডিয়ট? আহি একটু সময় নিয়ে খানিকটা লোশন হাতের উপর ঢেলে নিল। তুর্যের গায়ে দিবে তার আগেই সে আটকে দিল। বলল, সামান্য কথার ভার সামলাতে পারিস না? আমাকে কিভাবে সামলাবি? এভাবে কাঁপতে কাঁপতে কিছু করতে হবে না। যা, তুই কাল সকালের আগে যেন আর সামনে না পাই। আহিও আর দেরি করল না। আস্তে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। তুর্য ঘাড় কাত করে আহির যাওয়া দেখল। তারপর দরজা লক করে বুকের বা পাশে হাত চেপে ডিভানে বসল। সেখানে হাত ডলতে ডলতে ব্যথাতুর গলায় বলল, কবে যেন অটাকেই মা রবি আমাকে। নিউজ পেপারে বড় বড় অক্ষরে লেখা থাকবে। নামকরা সার্জন তাসরিক চৌধুরী। তুর্য তার সানবার্ডের রূপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে পরলোক গমন করলেন। বিগত কয়েকদিন যাবৎ চৌধুরীদের ডাইনিং টেবিলের একটা না একটা চেয়ার ফাঁকা থেকেই যাচ্ছে। আজকে আসিফ চৌধুরী অনুপস্থিত থাকেন তো কাল তুর্য না হয় বাড়ির আর দুই কর্তা। আজকে আবার ওনারা সবাই উপস্থিত, শুধু আহি আর শবনম বাদে। তারা নাকি দুপুরের খাবার বাইরে থেকে খাবে। তাহি যেতে চাইলেও তারা নেয়নি। বলেছে তার জন্যে পার্সেল নিয়ে আসবে। তাহি ছোট মানুষ, খাবার খাওয়াই তার মেইন উদ্দেশ্য। সেটা যদি ঘরে বসেই খেতে পারে তাহলে তো কোনো প্রবলেমই নেই। অগত্যা সেও আর জোরাজুরি করেনি। আকবর চৌধুরী ওদের দুইজনকে না দেখে তারা কোথায় জিজ্ঞেস করলে পারভিন বেগম জানিয়েছেন তারা বাইরে থেকে খাবে। আসলাম চৌধুরী কয়েকদিন ধরে একটা কথা বলবেন, কিন্তু কোনো সুযোগ পান না। খাবার টেবিল ছাড়া সবাই একত্রিত হয় না, আর সেখানে আহিও থাকে। আজ না থাকায় তিনি কথাটা বললেন। ভাইজান মাসুদের কথা মনে আছে? আসিফ, তোর তো মনে থাকার কথা। ওর একটা ছেলে ছিল না, সোহেল? সে তো এখন দেশের বাইরে সেটেল। মাসুদ বলছিল একটা মেয়ে দেখতে, ছেলেকে বিয়ে দিবে। আহির কথা বলতে চায়, কিন্তু সরাসরি বলে না। আমি তো বুঝি। চাচার কথা শুনে মুখের ভাত নাড়ানো আপনা আপনি বন্ধ হয়ে গেল তুর্যের। পারভিন বেগম একবার ভীতু চোখে ছেলের দিকে চাইলেন। তুর্যও তাকাল। তিনি ছেলেকে শান্ত থেকে সম্পূর্ণ কথা শোনার ইঙ্গিত দিলেন। তুর্যও সেটাই করল। এদিকে মারুফা বেগম আর লতা বেগমও চিন্তিত। আজকেই না সবটা সামনে চলে আসে। তুর্যের হাবভাব ভালো ঠেকেছে না ওনাদের। আসিফ চৌধুরী বললেন, মেয়েকে এত শিগগির বিয়ে শাদী দেওয়ার কোনো দরকার নেই। আকবর চৌধুরীও সেই কথায় সাই জানালেন। আসলাম চৌধুরী বললেন, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, বিয়ে আজ দেই বা কাল দেই, দিতে তো হবেই। কিন্তু ওই বিলেতি ছেলের সাথে কে দিবে? আমার জামাই হবে একেবারে খাঁটি দেশজ। আমার বাড়িতে আসবে আর আমরা তিন ভাই মিলে তাকে নিয়ে মাছের বাজার, গরুর বাজার, খাসির বাজার ঘুরে বেড়াবো। আর ওই বিদেশি ছেলেকে পাবদা মাছ বললে পাঙ্গাস নিয়ে চলে আসবে। বলে অট্ট হাসিতে ফেটে পড়লেন তিনি। সাথে বাকিরাও, একমাত্র তুর্য ব্যতীত। সে গম্ভীর গলায় বলল, বাড়ির জামাই হলেই মাছের বাজার, গরু খাসির বাজার ঘুরতে হবে কেন?
আমাদের বাড়ির বড় জামাই হবে সে। দেখব না বাজার ঘাট কেমন কিদেকি করতে পারে। আসিফ চৌধুরী মুস্করা করে বললেন, তুই ভয় পাস না বাজান, তোর বিয়ে আমরা তোর চাচার মতো শ্বশুর দেখে দিব না। আর আগেই বলে রাখবো আমাদের ছেলে বাজার ঘাট করতে পারে না। তুর্য কোনোভাবে ঠিকঠাক করে সবজির নাম বলতে পারলেও হাতে গোনা 2-1টা মাছ ছাড়া অন্য মাছের নামও বলতে পারবে না। শুধু ইলিশ আর চিংড়িই ভালো করে চিনে, আর বাকি 2-1টা আছে সেইগুলো ও যে বাজার করতে জানে না সেটা সে নিজেও জানে। তবুও জোর গলায় বলল, আই ক্যান। বাড়ির 3 গিন্নি আসল কাহিনী ধরতে পেরে মুখ টিপে হাসাহাসি করলেন। আকবর চৌধুরী বললে, কি পারো তুমি? হাট বাজার করতে থমথমে গলায় বলল তুর্য। আমাদের তো জীবনে করে খাওয়ালে না। শ্বশুরকে খাওয়ানোর খুব ইচ্ছা দেখছি। পারো না সত্ত্বেও পারি পারি করছ। আমি পারি, আব্বু। না পারলে কেন বলবো? বলে একবার আর চোখে চাচাকে দেখে নিল। ব্যাটার হাবভাব সুবিধার ঠেকেছে না। এখন না বলে বসেন, তাহলে যা, মাছ তরকারি কিনে নিয়ে আয়। তুর্যের ধারণাই সত্যি হল। আসলাম চৌধুরী পারভিন বেগমকে ডেকে বললেন, বড় ভাবি, খানিক আগে কি বাজার লাগবে বলছিলে যেন? আমাদের কারো তো সময় নেই। আগামী দিন তো তুর্যের হাসপাতালও নেই। তাহলে তুর্য, তুই যা বাবা, যা যা লাগবে আম্মা বলে দিবে নিয়ে আসিস। কেমন? জীবনের প্রথম এরকম বাজে পরিস্থিতিতে পড়ল তুর্য। অসহায় দৃষ্টিতে একবার মায়ের মুখের দিকে চাইল, যেন খুব করে চাইছে পারভিন বেগম দেবরের মুখের উপর কিছু বলে তাকে এইবারের মতো উদ্ধার করুক। কিন্তু পারভিন বেগম সেটা করলেন না। কিছুক্ষণ তাকিয়ে থেকে তাস হয়ে চোখ নামাল সে। এখন বুঝছে মাঝে মাঝে আহিকে শিক্ষা দেওয়ার জন্যে বেকায়দায় ফেললে বেচারির কতটা অস্বস্তিতে পড়ে। শুধু শুধু আর মুখটা শুকিয়ে অতটুকু হয়ে যায় না। আসলাম চৌধুরী ফের বললেন, কি পারবে তো? কি জিজ্ঞেস করছি দেখ, পারবি সেটা তো আগেই বললি। কাল সময় করে যাস তাহলে। হ্যাঁ, নেহাত এক সর্বনাশী মেয়ের জন্ম দিয়েছেন মেজকর্তা, না হলে কে এসব মিথ্যা বলতে যেত? কেই বা বাজারে যেতে রাজি হতো? এই আহি লাইফটা পুরো শেষ করে ছাড়ল। নিজে তো সবসময় এক এক কাহিনী করে যা লাভে, আর এখন বাপ যা লাচ্ছে। জামাই হওয়ার সাথে বাজার করার আবার কি রিলেশন? এখন ঠিকঠাক চিনে বাজার ঘাট করতে পারলে হয়। না হলে দেখা গেল বলল, যেই ছেলে সামান্য মাছ তরকারি চিনে না, তাকে আমার মেয়ে দিব না। দেওয়া লাগবে না, সে কেড়ে নিবে। চৌধুরী গিন্নিদের হাতে সবসময় খুব বেশি টাকা পয়সা থাকে না। যখন যা দরকার হয় স্বামীদের বললেই পেয়ে যায়। স্বামীরাও আগ বাড়িয়ে দিতে যান না। সবাই হয়তো সব কিছু বোঝেন না, তবে যখন গিন্নিরা চান, যা লাগতে পারে তার থেকে একটু বেশিই দেন। সেই সুবাদে সবার কাছে কম বেশি টাকা পয়সা থাকে, তবে খুব বেশি নয়। আজকে বাড়িতে 3 কর্তার কেউ নেই। এদিকে বাচ্চারা বায়না ধরেছে মার্কেট যাবে। যাবে মানে যাবেই। এত বলছে ওদের মার্কেটে নেওয়ার মতো পর্যাপ্ত টাকা তাদের কাছে নেই। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর এইগুকে হিলিয়েছে কে? বাড়ির বড় বাচ্চা আহি। পারভিন বেগম ওদের সাথে না পেরে অগত্যা তুর্যের রুমে গেলেন। ছেলের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুর্য খাটের হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে পা মিলিয়ে বসে আছে। উরুর উপর ল্যাপটপ রাখা, সেটার দিকে খুব মনোযোগ তাকিয়ে আছে। বাম কানে একটা ইয়ারপড গোজা, অন্যটা বিছানার উপরে রাখা। হয়তো সিনেমা দেখছে। মাকে দেখে ল্যাপটপটা পাশে রাখল। পারভিন বেগম ছেলের পাশে বসে বললেন, তোর বাবা চাচারা কেউ বাড়িতে নেই। এদিকে আহি শপিংয়ে যাবে বলে বায়না ধরেছে। সাথে শান্ত প্রান্ত তাহি তো আছেই। আর আমার কাছে মাপা কয়টা টাকা আছে, ওই কয়টা টাকা দিয়ে যদি না হয়। এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছ আম্মু? ড্রয়ারে কার্ড রাখা আছে, কি কিনবে ওরা? ভিডিও পজ করে কথাটা বলল তুর্য। আহি তো সেই 2 মাস আগে থেকে বলছে কি হুডি না ফুডি কিনবে। বাজারে গেলে আরও কত কি কিনবে তার ঠিক নেই। আর ওরাও ওইসব শীতের কি কিনবে বলে উঠতে গেলের পারভিন বেগম। তুর্য মাকে থামিয়ে বলল,
তোমাদের মেয়েকে হুডি বাদে যা চায় কিনে দিবে। সে যাবেই ওই কিনতে। না হলে আর কি কিনে দিব? হুডি বাদে বাকি সব। কেন? ওই সোয়েটারে কি অপরাধ করল? হুডি যাকে বলবে সে কিনে দিবে। আমি না দিলে নাকি কিছু আসবে যাবে না? কিনুক 2 মাসেও কিনে উঠতে পারেনি। এসব কথা কখন বলল তোকে? গত 2 দিন তো তোর ঘরে আসতে দেখলাম না। বলেছিল 2 মাস আগেই। আচ্ছা যা, দিব না কিনে। আগে বাজারে তো যাই। তোমাকে যেটা বলেছি সেটা করবে। তুইও ওর মতো বাচ্চামি করবি? বলে কার্ডটা নিয়ে চলে যাচ্ছিলেন পারভিন বেগম। তুর্য ফের পিছু ডাকল। আস্তে করে মিনমিনিয়ে বলল, একটু ডেকে দেও ওকে। কেন? এই কথা তুলে আবার কিছু বলিস না। পরে মেয়েটা মন খারাপ করে ফেলবে। বলবো না। আর শোনো, বলো না আমি ডেকে দিতে বলেছি। এ আর নতুন কি? যদি এমন কখনো হয়েছে যে তুর্য বাড়ি ফিরেছে আর আহি আসেনি, পেয়েছে মাকে মাকে দিয়ে ডাকাবে অথচ বলা যাবে না ছেলে তার ডাকছে। তিনি বললেন, ডাকবি, আবার বললে কি সমস্যা আব্বা? ভেঙে যাবে। পরে খুব দ্রুত শাশুড়ি আম্মা হয়ে যাবে। আমি তো হতে চাচ্ছি। তুই বানাবি কবে আমার বাপ? আমার প্ল্যান মাফিক সবটা হলে মাস খানিকের মধ্যেই হচ্ছ। আর বাকিটা তোমার হাজবেন্ড আর দেবরের উপর। সেদিনও বললি দেরি আছে। এখন আবার বলছিস মাস খানিকের মধ্যে। ব্যাপার কি আব্বা? কোনো ব্যাপার নেই। আই থিংক সবটা দ্রুত সেরে ফেলাই বেটার। থেকে থেকে তোমাদের মেয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলে। শেষ কথাটা বিড়বিড় করে বলল তুর্য। যদিও পারভিন বেগম শুনতে পেয়েছেন। ছেলের কথায় মুখ চেপে হাসলেন তিনি। তারপর চলে গেলেন। তুর্যের কথা মতো আহিকে পাঠালেন, সাথে একটা কফির মগ ধরিয়ে দিলেন। তুর্য এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল। বোধ হয় প্রেয়সীর আসার অপেক্ষা করছিল। পায়ের শব্দ পেয়ে সেদিকে থেকে চোখ সরাল। ল্যাপটপে কপট মনোযোগ দিল। আহি, সে তো শপিংয়ে যেতে পারবে ভেবে বেজায় খুশি। উৎফুল্ল চিত্তে রুমে এসে কাপ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। গত পরশু তোর সাথে ঠিক কি করেছি? কফি নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল তুর্য। কিছু না তো। আহি আকাশ থেকে পড়ার ভান করে বলল। কিছু না? তাহলে মুখ দেখা দেখি বন্ধ করেছিস কেন? সেদিন আহি যা ঠিকই পেয়েছিল, কিন্তু পরে ঠিকও হয়ে গিয়েছিল। এই 2 দিনে তো সে অন্য কাজে ব্যস্ত ছিল। এখন কি কাজে ব্যস্ত ছিল সেটা বললে তো আর রক্ষে থাকবে না। সে প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আপনি মেহেদি ভাইয়াকে কি থ্রেট দিয়েছেন আগে সেটা বলুন। ভ্রু কুচকাল তুর্য। আহির দিকে ফিরে এন্দিহান গলায় বলল, ওয়েট 1 সেকেন্ড। এ কথা তুই কোথায় পেলি? কে বলেছে তোকে? এক বিপদ থেকে বাঁচতে আরো বড় বিপদ এনে খাড়া করল। ভাগ্যিস শবনম আছে, ওর ঘাড়ে দিয়ে দেওয়া যাবে। আহি আমতা আমতা করতে করতে বলল, শবনম বলেছে? ট্রাস্ট মি আহি, এইবারে যদি আমি কিছু দেখি তোর কি অবস্থা করব ভাবতেও পারছিস না। খুব শান্ত কণ্ঠে বলল তুর্য। কিন্তু তার এই শান্ত কণ্ঠের হুমকিতে ভয় আহিরা তোত্তা শুকিয়ে গেল। মুখ চুপসে এইটুকু হয়ে গেল। তুর্য স্বাভাবিকভাবেই ফের বলল, শোন, শপিংয়ে শবনমকেও নিয়ে যাস। আর আম্মুকে বেশি ঘুরাবি না। যা এখন। তুর্য করেছে কিনা পরখ করে দেখতে আহি বলল। তুর্য ভাই ল্যাপটপে কি দেখেন? মুভি। আমিও দেখব। রোমান্টিক। তাতে কি? পরে আবার অটিস্টিকের মতো বিহেভ করবি না তো? ধুর করব না বলে তুর্যের পাশ ঘেঁষে বসে পড়ল আহি। তুর্য আহির দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, কি সিন আছে? আহি এবার হাঁসফাঁস করে উঠতে নিল। তুর্য বাঁকা হেসে আরেকটু চেপে বসল। আহি মুড়িয়ে উঠে স্বাভাবিক গলায় বলল, থাক গে, দেখব না। একটু কাজ আছে। তুর্য আটকাল না, ওঠার জন্যে স্পেস দিল। আহিও স্বাভাবিক ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে চলে গেল। ও যেতেই তুর্য ফিচলে হাসল। আসলে এমন কিছুই ছিল না।
আহির ভাবগত গতি পরখ করতে মিথ্যা বলেছে। সে বাংলাদেশি একটা নাটক দেখছিল। আহি অস্বস্তি পড়লেও প্রকাশ করেনি। বিষয়টা ভালো। আরেক দফা হাসল তুর্য। বিড়বিড় করে বলল, দেখতেই এত অস্বস্তি। আর বাকিটা আর শেষ করল না সে। লম্বা করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ মালুম, যত অস্বস্তি হবে হোক। হু কেয়ার। স্বাভাবিক হওয়ার বহুত সুযোগ দিচ্ছে সে। এরপরেও যদি না হতে পারে তার কি করার? কিন্তু আহি কি তাকে সত্যিই বলল? শবনমের কাছ থেকে ওই কথা জেনেছে? সত্যিই যদি এমনটা হয় তাহলে ও তো একবার জিজ্ঞেস করে থেমে যাওয়ার মেয়ে নয়। চলবে।